আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের শীতল সম্পর্কের মধ্যে কাটাছেঁড়া চলছে। 18 ডিসেম্বরও বাংলাদেশের খুলনা ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। জুলাই ঐক্য নামের একটি সংগঠন আলটিমেটাম দিয়েছে, পাল্টা প্রতিক্রিয়া আসছে ভারত থেকেও। ঢাকার ভারতীয় দূতাবাস ভিসা কেন্দ্র আবারও চালু করলেও বাংলাদেশের আরো 2টি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। তার চেয়ে উদ্বেগের বিষয় হলো ভারত বাংলাদেশ সীমান্তে চিকেন নেকে সামরিক তৎপরতা আরো বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চিকেন নেক সীমান্তে ভারত 4 নম্বর সামরিক ঘাঁটি স্থাপন করার চিন্তা ভাবনা করছে। দর্শক, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন এমন এক পরিস্থিতিতে যেখানে সামান্য একটা মশা মারার ধোঁয়াতেও পুরো কূটনৈতিক পাড়া কেঁপে উঠছে। শুধু ভারত নয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা। বিদেশি রাষ্ট্রদূতদের এমন উদ্বেগের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 18 ডিসেম্বর ব্রিফিং এর আয়োজন করে, যেখানে পররাষ্ট্র সচিব বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছু কূটনৈতিক মিশনের উদ্বেগ সম্পর্কে বাংলাদেশ সরকার অবগত। যদিও ব্রিফিং এ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা এবং সুরক্ষা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নিরাপত্তা ব্যবস্থার যে সঙ্গীন অবস্থা তাতে চিন্তিত বেশিরভাগ দাতা দেশ ও সংস্থা। তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি সতর্ক বার্তা দিয়েছে, সেটি হলো এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী নির্বাচনের আগে বিদেশি মহল থেকে কড়া বার্তা আসতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, এই মুহূর্তের প্রধান খবর হলো গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে প্রথম আলোর খবরে নিশ্চিত করা হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী উত্তেজনা দেখা দেয়। মাত্র 3 দিনের ব্যবধানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে অপরের হাই কমিশনারকে ডেকে পাঠায়। প্রথমে ঢাকা ডাকলো, তারপর দিল্লি পাল্টা ডাকলো। এতদিন বলা হচ্ছিল সম্পর্কটা তলানিতে ঠেকেছে, কিন্তু গত কয়েকদিনের পরিস্থিতিতে সম্পর্কের তলানি ক্ষয়ে মাটির নিচে চলে গেছে কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে। 17 ডিসেম্বর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পাল্টাপাল্টি উত্তেজনা দেখা গেছে তার রেশ 18 ডিসেম্বরও ছিল। 18 ডিসেম্বর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর রাজশাহী এবং খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাওয়ের চেষ্টা করা হয়। রাজশাহীতে জুলাই 36 মঞ্চ নামক একটি প্ল্যাটফর্মের অধীনে বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে হাইকমিশন অভিমুখে মার্চ করে। পুলিশ এই মিছিলগুলোকে ব্যারিকেড দিয়ে আটকে দিল। বিক্ষোভকারীরা ছিল মার মুখে অবস্থানে। দর্শক, আগের দিন বন্ধ করে দেয়া ঢাকার আইভাগ ভিসা কেন্দ্রটি 18 ডিসেম্বর পুনরায় চালু হলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়। কিন্তু একই দিনে রাজশাহী এবং খুলনার 2টি সহকারী হাই কমিশনের ভিসা সেন্টার নিরাপত্তাজনিত কারণে বন্ধ ঘোষণা করে ভারত। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকার কেন্দ্র খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক মহলে দেখালো তারা স্বাভাবিকতা চায়, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্র বন্ধ রেখে তারা বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিল যে নিরাপত্তা নিয়ে তাদের অসন্তোষ এখনো কাটেনি। কূটনীতিকরা বিষয়টিকে বলছেন, এটি ছিল একটি ক্যালকুলেটেড ডিপ্লোম্যাসি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই ঐক্য নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে চরমপন্থী গোষ্ঠী বলার জন্য 72 ঘন্টার মধ্যে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি জানায়। যদি ভারত ক্ষমা না চায় তবে 23 ডিসেম্বর তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। দর্শক, একই দিন ভারতের পক্ষ থেকেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। 2টি ভিসা সেন্টার বন্ধ করে দেওয়ার চেয়ে বড় খবর হলো ভারত বাংলাদেশের সীমান্তে তার সামরিক তৎপরতা আরো বাড়ানোর পরিকল্পনা করছে। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা কর্তৃপক্ষ চিকেন নেক সীমান্তে মিজোরামের চতুর্থ একটি ঘাঁটি স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগকারী এই সরু অংশ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হলো ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভূ রাজনৈতিক ফোকাস। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন এবং ভারত বিরোধী মনোভাবের উত্থান দিল্লিকে চরমভাবে শঙ্কিত করেছে বলে এর মধ্যে ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে। ভারত এই করিডোরকে এখন 45 স্ট্র্যাটেজিক অ্যাসেটে রূপান্তর করছে। ভারত চিকেন নেক সুরক্ষার জন্য একটি আর্ক তৈরি করেছে এবং সেখানে পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিশনগঞ্জ এবং আসামের বামুনি সীমান্তে 3টি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এর মধ্যে চোপড়া ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। এছাড়া আসামের বামুনিতে যে লাচিত বরফুকন সামরিক স্টেশন তৈরি হয়েছে সেটি ছিল বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারতের প্রথম বড় ঘাঁটি। নর্থ ইস্ট নিউজ জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি 19 ডিসেম্বর মিজোরামের
তুয়ামপুই এবং সীমান্তে পারবা ও সিলসরি আউটপোস্ট পরিদর্শন করবেন। এই ঘাটির উদ্দেশ্য হলো বাংলাদেশের স্টেট ও নন স্টেট অ্যাক্টর থেকে আসা যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের বিরুদ্ধে প্রথম সারির প্রতিরক্ষা তৈরি করা। দর্শক, বাংলাদেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এরই মধ্যে সেভেন সিস্টার্সকে ভেঙে দেওয়ার জন্য ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার কথা প্রকাশ্যে ঘোষণা দেন। সে ঘোষণার পরে দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনারকে তলব করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হুমকির প্রেক্ষিতে ভারত তার সামরিক কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। ভারত চিকেন নেককে ঘিরে একটি রিং ফেন্সিং কৌশল নিয়েছে। জানা গেছে ভারতীয় বিমান বাহিনী মিজোরামের লেংপুই বিমানবন্দরের কাছে একটি নতুন ফাইটার স্কোয়াড্রন স্থাপনের জন্য আগ্রহী। এই ঘাঁটির মূল লক্ষ্য হবে মিয়ানমার, বাংলাদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কভার করা। এছাড়া ভারত সীমান্তে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে, যা বাংলাদেশের আকাশ সীমার গভীরে নজরদারি চালাতে সক্ষম। ভারত বাংলাদেশের এই উত্তেজনার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভাবিয়ে তুলেছে বিদেশি রাষ্ট্রদূতদের। সে উদ্বেগের কথা তারা জানিয়েছেন। 18 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও বলেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় থাকা কূটনীতিকদের অবহিত করতেই এই ব্রিফিং এর আয়োজন করা হয়েছিল। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে হাই হাইকমিশন ঘেরাও কর্মসূচি এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশে যে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে তা নিয়ে উদ্বিগ্ন বিদেশি দূতাবাসরা। এ নিয়ে গত কয়েকদিনে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছে। পরিস্থিতি আওতার বাইরে চলে যাচ্ছে এমনটা আজ করতে পেরে কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য একটি রুদ্ধদ্বার ব্রিফিং এর আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। খুবই স্বল্প সময় নোটিশে এই ব্রিফটি নির্ধারণ করা হয়। ঢাকায় থাকা বিভিন্ন মিশনের প্রায় 40 জন রাষ্ট্রদূত, হাই কমিশনার, মিশন প্রধান এবং প্রতিনিধি এতে অংশ নেন। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব ব্রিফিং এ বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছু কূটনৈতিক মিশনের উদ্বেগ সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবগত। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক আইন এবং প্রতিষ্ঠিত কূটনৈতিক নিয়মাবলীর অধীনে যে বাধ্যবাধকতাগুলো আছে সেগুলো পূরণ করবে, যার অর্থ হলো বাংলাদেশের সমস্ত কূটনৈতিক মিশনের নিরাপত্তা এবং সুরক্ষা জোরদার করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে, বিদেশি রাষ্ট্রদূত ও মিশনগুলোর পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কার কথা তুলে ধরা হয়। ঘোষিত কর্মসূচি ছাড়াও রাতে কূটনৈতিক পাড়ার দিকে মিছিল নিয়ে যাওয়ার তথ্য তারা তুলে ধরেন। এমন প্রেক্ষিতে পররাষ্ট্র সচিব বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিশেষায়িত কূটনৈতিক সুরক্ষা ইউনিটগুলোর সঙ্গে কূটনৈতিক এলাকার চারপাশের গতিবিধি ক্রমাগত পর্যবেক্ষণ করছে এবং উচ্চ সতর্কতায় রয়েছে। মিশন বা তাদের স্থাপনাগুলোকে প্রভাবিত করে এমন কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য তারা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ প্রস্তুত আছে। তবে কূটনৈতিক মিশনগুলোর পক্ষ থেকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে পররাষ্ট্র সচিবের কাছে জানতে চাওয়া হয়। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা এবং বহু জেল পলাতক সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে না পারায় তাদের পক্ষ থেকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়। এই অস্ত্রগুলো উগ্রপন্থী বা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে যাওয়ার ভয় কূটনীতিকদের উদ্বেগকে আরো বাড়িয়েছে। পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিক নির্বাচনের আগে মানবাধিকার পরিস্থিতি, হরে দরে সাংবাদিক গ্রেপ্তার এবং সন্ত্রাস দমন আইনের মাধ্যমে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করার বিষয়ে উদ্বেগ জানানো হয়। বৈঠকের একাধিক সূত্র বলছে, সরাসরি কোনো শর্ত না দিলেও পশ্চিমা দেশগুলো পরিষ্কার করে দিয়েছে, যদি নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হয় এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি না হয়, তাহলে তারা তাদের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম সীমিত করতে পারে। রাষ্ট্রদূতের সংখ্যা যদি ডিসেম্বর মাসের মতো সামনের দিনগুলোতে উত্তেজনা বজায় থাকে, তাহলে নির্বাচনের আগে পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে। সেক্ষেত্রে পর্যবেক্ষকরা সরে গেলে নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠবে। যদি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তাহলে আসতে পারে আরো কড়া সিদ্ধান্ত। দর্শক, ভারত বাংলাদেশের সম্পর্ক এখন কেবল কূটনীতির টেবিলে নেই, তা এখন রাজপথের স্লোগান আর সীমান্তের বাংকারে স্থানান্তরিত হয়েছে। সাথে যোগ হয়েছে নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ত্রিশঙ্কুর অবস্থা, যেটি ভাবিয়ে তুলেছে বাংলাদেশি বিদেশি বন্ধুদেরকেও। সরকার যতই শর্ট নোটিশে ব্রিফ করে বোঝানোর চেষ্টা করুক, বর্তমান পরিস্থিতিতে বিদেশিরা যে কড়া নজর রাখছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে ভারত বাংলাদেশ উত্তেজনা কমার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে আনতে না পারলে সেটি হবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এক কঠিন অগ্নি পরীক্ষা। এখন এই পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে 18 তারিখ রাত্রিবেলা দেশে ফিরছেন। তা প্রতি মুহূর্তে দেশের খবরাখবর তার কাছে পৌঁছচ্ছিল। এখন বাংলাদেশের ইস্যু তার কাছে প্রতিনিয়তই তার কাছে পাঠানো হচ্ছে।
টেলিফোন ফিলার মারফত একদম সিকিউর কলে মাধ্যমে। এখন সেখান থেকে তিনি দুটো নির্দেশ দিয়েছেন, আমি দেশে ফেরা না পর্যন্ত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, এবং 2 নম্বর যে আপনারা একটা বৈঠক করে রাখুন যে বাংলাদেশে কত আমাদের পণ্য যাচ্ছে। এই তার নির্দেশের পরেই এই দুটো নির্দেশ, তার নির্দেশের পরেই বাংলাদেশ বাংলাদেশ হাই কমিশন তার ভিসা সেন্টারটি গতকাল যেটা বন্ধ করেছিল আজকে খুলে দিয়েছে। দ্বিতীয় নির্দেশ, এখন রাজনাথ সিং প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ব্যস্ত, তাই অমিত শাহ রয়েছেন হাতের কাছে। অমিত শাহর নেতৃত্বে আজকে সকাল 12টার সময় একটা বৈঠকে বসেছে আমাদের খাদ্যমন্ত্রী এবং এফসিআই ডিরেক্টর এবং আপনার ফরেন ট্রেড ডিপার্টমেন্ট অফ ফরেন ট্রেডের সমস্ত কর্তারা। সেখানে হিসেব করা হয়েছে এফসিআই গোডাউনে আমাদের কত মাল রয়েছে, কত মাল আমাদের বিদেশে রপ্তানি হবে, এবং কত মাল এখনো আমাদের ক্ষেত থেকে এসে চাষিদের কাছ থেকে পৌঁছাবে, কত লক্ষ মেট্রিক টন এসে পৌঁছাবে, সেগুলো কাদের কাদের কাছে যাবে, কি যাবে না যাবে, এটা একটা হিসেব করা হয়েছে। এবার দেখা যায় বাংলাদেশ থেকে কি কি আমাদের চেয়ে পাঠানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এখনো 1.5 লক্ষ কোটি টন, 1.5 লক্ষ মেট্রিক টন চাল, কত গম আমি ঠিক জানি না, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং অন্যান্য মশলাপাতি, এই সমস্ত চেয়ে রাখা হয়েছে, যেগুলো মানে পরে এগুলো টাকা দিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে। আপাতত সেই পাতাটাকে মুলতুবি করে রাখা হয়েছে, মানে ভাঁজ করে পাতাটাকে, ওই যে 1/4 যে সাইজটা থাকে সেটাকে, এই যে পেজটা রয়েছে এই পেজটাকে এরম ভাবে ভাঁজ করে রাখা হয়েছে। এটা খুব অর্থবহ যে ওই ভাঁজ করে রাখার অর্থ যে এটা আপাতত ভাঁজ করা থাক। মানে বাংলাদেশে পণ্য পাঠানোর ব্যাপারে প্রধানমন্ত্রী এসে শেষ সিদ্ধান্তটি নেবেন। কারণ যদি কিছু না হয়, বাংলাদেশের ব্যাপারে যদি কোনো রকম কিছু না অ্যাকশন হয়, তাহলে এখানে বিরোধীরা কিন্তু বসে আছে সরকারের ত্রুটি ছিপে ধরার জন্য। সুতরাং যখন একটা কিছু বাংলাদেশ সম্পর্কে যখন লাথালাতির ব্যাপার চলছে, এখানে সব লাথালাতির ব্যাপার চলে, এ ওকে লাদ মারছে, ওকে লাদ মারছে, কখনো প্রণয় বর্মাকে লাদ মেরে তাড়াচ্ছে, কখনো পররাষ্ট্র উপদেষ্টাকে লাদ মেরে তাড়াচ্ছে। প্রণয় বর্মার কথা ছেড়ে দিন, সে তো আমাদের দেশের লোক, তার দেশের লোক হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা। তার দোষ কি? সে বলেছে যে হাসনাত যেটা বলেছে যে একে প্রণয় বর্মাকে লাথি মেরে দেশে পাঠিয়ে দাও, দেশ থেকে বের করে দাও, সেটা সরকারের বক্তব্য নয়, উনি সরকারের অংশ নন। এই সরকারের অংশ নন কেন? এই নিয়ে হয়ে গেছে গন্ডগোল। তা এই নিয়ে গন্ডগোল তো হয়েছে। এখন কবর তো খুলেছেন কে? কবর খুলেছেন তো স্বয়ং ডক্টর ইউনূস। তিনি করেছেন কি? তিনি প্রথমেই তো বলে দিয়েছেন এই যে ছাত্ররা তারা আমার নিয়োগকর্তা, তারা বললে আমি চলে যাব, খুব শিগগিরই তারা বলবে লাথি মেরে আপনাকে তাড়িয়ে দেবো, আপনি ফ্রান্সে চলে যান বা দেশের বাইরে যেখানে খুশি চলে যান। এটা ওনাকে শুনতে হবে, শুধু সময়ের অপেক্ষা, এটাও ওনাকে শুনতে হবে। লাথি মেরে আপনাকে তাড়িয়ে দিচ্ছি, আপনি যান, তারপর দেশে একটা অরাজক পরিস্থিতি হবে। আর এদিকে এখন ওই বৈঠকটা যেটা হয়েছে, ওই বৈঠকটাতে এই খবরটা আপনাদের বললাম যে আপাতত নরেন্দ্র মোদী যতক্ষণ না এসে ফিরে আসছেন এবং বৈঠকে বসছেন, ফাইনালের সিদ্ধান্ত হবে, ততক্ষণ পর্যন্ত এই যে ভিসা কাউন্টারটা সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়েছে আজকে। আপাতত যে খুলে দেওয়া হয়েছে, আমি জন্য বলেছিলাম আপাতত খুলে দেওয়া হয়েছে, এবং এই মিটিংটাকে সেরে রাখা হয়েছে। তিনি এলে পরে যত তাড়াতাড়ি সম্ভব তার টেবিলে সমস্ত ফাইলপত্রগুলো চলে যায়। দ্বিতীয় হচ্ছে হাদি নিয়ে একটা খবর আছে। তবে হ্যাঁ, তার আগে বলে দিই যে নেপাল এবং মালদ্বীপ এরা দুজনে যখন খুব বাড়াবাড়ি শুরু করেছিল, তখন কিন্তু ঠিক এই পন্থায় গিয়েছিল ভারতবর্ষ। প্রথমে খাবার টাবার গুলো বন্ধ করে দিয়েছিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল, দিয়ে একেবারে টোটালি ব্ল্যাক আউট করে দেয়, একেবারে খাদ্যবিহীন করে দেয়। তারপরে ওই মালদ্বীপও সুরসুর করে চলে এসছে, আবার নেপালও সুরসুর করে চলে এসছে। কারণ সবার টিকিটা তো এখানে বাঁধা, যার টিকি বাঁধা আছে সে যাবে কোথায়?
আচ্ছা চলুন এবার হাদির খবর একবার দেখি, হাদির খবরটা কি হয়েছে। হাদির যে এখানে চিকিৎসায় রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর, দেশটার নাম সিঙ্গাপুর। সিঙ্গাপুর একটা হসপিটাল, সেই হসপিটালের যেখানে রয়েছে সেখানে যেটা বলা হচ্ছে তার 98% ব্রেন ডেথ হয়েছে। 98%, যেখানে গুলিটা গিয়ে বিঁধেছে সেখানে গিয়ে বিষাক্ত হয়ে গেছে, সেটা 98% তার ব্রেন ডেথ হয়ে গিয়েছে, কিন্তু শ্বাস প্রশ্বাস চলছে, হৃদযন্ত্র চলছে। ফলে ক্লিনিক্যালি ডেথ বলা যাচ্ছে না, কিন্তু তাকে বলছে যে ব্রেন ডেথ, তাকে ব্রেন ডেথ হয়েছে, ক্লিনিক্যালি ডেথ কিন্তু বলা হচ্ছে না। তা ওখানে ওদের যে পররাষ্ট্র মন্ত্রী আছে সিঙ্গাপুরের, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন, শুনতে মানে ভারতীয় মনে হলো, আসলে উনি হচ্ছেন বংশগতভাবে ওই সিঙ্গাপুরেই আছেন। সিঙ্গাপুরে ওনার বাপ দাদারা চলে গিয়েছিলেন, সেখান থেকে উনি মানুষ হন, তার পৈতৃক পুরুষ ওইখানে রয়েছে, এবং ওখান থেকে রাজনীতিতে এসে তিনি ওখানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। ভিভিয়ান বালাকৃষ্ণন। তিনি বলেছেন যে আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছি, আমরা লন্ডন পাঠানোর ব্যবস্থা করছি, আপনারা পেশেন্টকে লন্ডন নিয়ে যান, আমাদের এখানে আর এর থেকে বেশি চিকিৎসা কিছু হবে না, আপনারা লন্ডন নিয়ে যান। এবার ডক্টর ইউনূস কি করবেন হাদিকে নিয়ে, তিনি বুঝতে পারছেন তিনি একটা অগাধ জলে পড়েছেন। তার কারণ হচ্ছে হাদির যে সাঙ্গপাঙ্গ আছে এবং যত জিহাদি গোষ্ঠী আছে সব এখন হাদির পাশে এসে দাঁড়িয়ে, তারা তো মানে মার্কাটটা করতে চায়, অস্থির করতে চায়, তারা সব হাদির পাশে। একদিন হাদির পাশে কেউ ছিল না, এখন শুধু হাদির পাশে সব দাঁড়িয়ে গেছে এবং বলছে হাদির হত্যাকারীকে যদি না ধরতে পারা যায়, যদি ধরা না হয়, তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, এদের দুজনকে পদত্যাগ করতে হবে, যদি পদত্যাগ না করে এদেরও লাথি মেরে দাঁড়িয়ে দেবো। কারণ যাকে পারছে তাকে লাতাচ্ছে আর কি, তো ভালো লাথি মেরে তাড়াবে উনি। এই জামাতের আমির তিনি এ করছেন যে লন্ডন গিয়েছেন আমার তারেক রহমানের সঙ্গে দেখা করতে, ওই আগে টুপি টুপি পড়াতে, যে আমাদের সঙ্গে এতে আসুন, কি বলে নির্বাচনে আসুন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো, হ্যান ত্যান, এই সমস্ত কেউ টুপিটা বা কিছু একটা দেবেন। তো সেখানে গিয়েছেন, সেখানে আবার রয়েছেন কারা, পাকিস্তান এবং তুরস্কের যারা গোয়েন্দা আছে তারাও কিন্তু ওই ডক্টর শফিকুর রহমানের সঙ্গেই রয়েছেন। আচ্ছা, জামাত চেষ্টা করছে ভারতের সঙ্গে একটা যোগাযোগ করার, একটা ভারতের একটা সম্মতি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভারত তার থেকে কোনো রকম সাড়া পাড়া দেয়নি। আর এই সমস্ত ঘটনার দায় নিয়ে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এ পর্যন্ত, তার সমস্ত ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছে কয়েকজন উপদেষ্টার উপর। তাদের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, বৃহদায়ন ও গণপূর্ত দপ্তরের উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, আইন উপদেষ্টা, এই কজনকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে, নইলে তাদেরও লাথি মেরে তাড়িয়ে দেবে, সব ফুটবলের মতো লাথি মেরে তাড়িয়ে দেবে। আচ্ছা, পররাষ্ট্র উপদেষ্টা, তাকে তো ঘাড় ধোয়ার ধাক্কা দিয়ে তাকে ভারতে পাঠিয়ে দিতে হবে বলে এখন দাবি উঠেছে। এখন শুধু দাবি বাকি রইল কি, বাকি রইল যে ডক্টর ইউনূসকে কবে লাথানো হবে, খুব শিগগিরই লাথানো হবে। এটা বাকি ছিল দেখার ডক্টর ইউনূসের, যে তার নিয়োগকর্তারা তাকে বলছে এবার তোমায় লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলবো, অথবা তুমি দেশ ছেড়ে তুমি যেখানে যাবে যাও, এটাই তার কপালে ছিল। তো এখন নরেন্দ্র মোদী ফিরুন, নরেন্দ্র মোদী ফিরলে আপনাদের কপালে কি আছে সেটা নরেন্দ্র মোদী বলতে পারবেন। সেটা ভিসা অফিস পার্মানেন্টলি বন্ধ হবে, হাই কমিশন পার্মানেন্টলি বন্ধ হবে, খাদ্য পার্মানেন্টলি বন্ধ হবে, বিদ্যুৎ পার্মানেন্টলি বন্ধ হবে কি হবে না। যদি হয় তাহলে আমাদের দেশের যে বিরোধী দল তারা কিছুটা চুপ করে থাকবে, আর যদি না হয় তাহলে আমার দেশে উত্তপ্ত অবস্থা শুরু হবে, লোকসভা টুকসভা রাজ্যসভা কোনো কিছু বসবে না, কারণ ভারত এখন ইলেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে।
শাসক দল ইলেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ইলেকশনের মধ্যে সমগ্র মানে আমার ভারতবাসীর আবেগকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলবেন, সেটা অত বোকা উনি নন, সেটা আমি জানি। ফলে এই একটা চুটকো বাংলাদেশ থাকলো কি মরলো তার কিচ্ছু যায় আসে না। রাজনীতি হচ্ছে এমন যে নিজের ছেলেকে কেউ ক্ষমা করে না। তো কোথায় একটা ফুটকে বাংলাদেশ, তাকে বলি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 মিনিট সময় লাগবে না সিদ্ধান্ত নিতে। ফলে আমার মনে হয় যেহেতু নির্বাচনটা চলছে, এখন সমস্ত স্টেটে নির্বাচন চলছে এবং এসআইআর হচ্ছে, আপনারা জানেন, আমি বলেছি। এখন এই নির্বাচনের মুখে এই আমাদের বিরোধী দলের কথা না শুনে জনগণের যে আপনার প্রত্যাশা, সবাই তো মানে বাংলাদেশের ওপর ক্ষেপে আছে তাদের এই আচরণের জন্য, ভারতকে এই আক্রমণাত্মক কথা বলার জন্য এবং অপমান করার জন্য। তারা ভারতীয় আবেগকে যদি সরকার দাম না দেয় তাহলে তার কঠিন মূল্য তাকে চোকাতে হবে, সেটা ভারত সরকার এবং নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন। ফলে বাংলাদেশকে ছেটে ফেলতে তার 5 মিনিট সময় লাগবে না। এখন তিনি ফিরলে পরে বোঝা যাবে কি হবে না হবে।